অনেকদিন পর বাবাকে স্বপ্ন দেখলাম। তিনি খুব চিন্তিত মুখে আমার বিছানায় বসে আছেন। গায়ে খদ্দরের চাদর, হাত দুটো কোলের ওপরে রাখা, চোখে চশমা। চশমার মোটা কাচের ভেতর থেকে তার জ্বলজ্বলে চোখ দেখা যাচ্ছে। আমি বাবাকে দেখে ধড়মড় করে উঠে বসলাম। বাবা বললেন, কেমন আছিস হিমু? আমি সঙ্গে সঙ্গে বললাম, খুব ভালো আছি বাবা। বাবা নিচু গলায় বললেন, তুই তো সব গন্ডগোল করে ফেলেছিস। এত শখ ছিল তুই মহাপুরুষ হবি, এত ট্রেনিং দিলাম। ট্রেনিং দিয়ে কি আর মহাপুরুষ বানানো যায় বাবা? ট্রেনিং দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারলে মহাপুরুষ বানানো যাবে না কেন? অবশ্যই যায়, ট্রেনিং ঠিক মতো দিতে পারলে। তা মনে হয় তোমার ট্রেনিংয়ে গন্ডগোল ছিল। হুম, ট্রেনিংয়ে কোনো গন্ডগোল নেই। তুই নিয়ম কানুন মানছিস না। মহাপুরুষদের প্রথম শর্ত হলো কোনো ব্যক্তি বিশেষের ওপর মায়া করবি না। মায়া হবে সর্বজনীন। মায়াটাকে ছড়িয়ে দিবি। তাই তো করছি। মোটেই তাই করছিস না। তুই জড়িয়ে পড়েছিস। মারিয়াটাকে। মারিয়া হচ্ছে মরিয়ম। তুই এই মেয়ের সঙ্গে জড়ালি কেন? জড়াইনি তো বাবা। আমি ওর সাংকেতিক চিঠির জবাব পর্যন্ত দেইনি। ও চিঠি দেবার পর ওর বাসায় যাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছি। এটাই কি প্রমাণ করে না যে তুই জড়িয়ে পড়েছিস? মেয়েটার মুখোমুখি হচ্ছিস না কেন? তুমি কি তার বাসায় যেতে বলছো? অবশ্যই যাবি। কিন্তু বাবা, একটা ব্যাপার কি জানো? আমার ধারণা এই যে যে স্বপ্নটা দেখেছি, এটা আসলে দেখেছি আমার অবচেতন মনের কারণে। আমার অবচেতন মন চাচ্ছে আমি মারিয়ার সঙ্গে দেখা করি। সেই চাওয়াটা প্রবল হয়েছে বলেই তোমাকে তৈরি করে স্বপ্নে আমার কাছে নিয়ে এসেছে। তুমি আমাকে মারিয়ার বাসায় যেতে বলছো। তুমি আমার অবচেতন মনেরই একটা ছায়া, এর বেশি কিছু না। তা হতে পারে। আমার অবচেতন মন যা চাচ্ছে তাই তোমাকে দিয়ে বলিয়ে নিচ্ছে। হুম, যুক্তির কথা। মহাপুরুষরা কি যুক্তিবাদী হন বাবা? তাদের ভেতরে যুক্তি থাকে, কিন্তু তারা যুক্তি দিয়ে পরিচালিত হন না। কেন? কারণ যুক্তি শেষ কথা না। শেষ কথা হচ্ছে চেতনা। চেতনা কি যুক্তির বাইরে? যুক্তি চেতনার একটা অংশ, কিন্তু খুব ক্ষুদ্রাংশ। ভালো কথা। মারিয়া মেয়েটা দেখতে কেমন? খুব সুন্দর। আমি এত সুন্দর মেয়ে জীবনে দেখিনি। চুল কি কোঁকড়ানো না প্লেন? চুল কোঁকড়ানো। তোর মার চুলও ছিল কোঁকড়ানো। সে অবশ্যই দেখতে শ্যামলা ছিল। যাই হোক, মারিয়া মেয়েটা লম্বা কেমন? গজ ফিতা দিয়ে তো মাপিনি, তবে লম্বা আছে। মুখের শেপ কেমন? গোল না লম্বাটে? লম্বাটে। চোখ কেমন? চোখ খুব সুন্দর। চোখ কি খুব ভালো করে লক্ষ্য করেছিস? একটা মানুষের ভেতরটা দেখা যায় চোখের দিকে তাকিয়ে। তুই কি চোখ খুব ভালো করে লক্ষ্য করেছিস? হুম। আচ্ছা শোন হিমু, মেয়েটার ডান চোখ কি বাঁ চোখের চেয়ে সামান্য বড়? হ্যাঁ। তুমি জানলে কি করে? তোর মার চোখ এরকমই ছিল। আমি যখন তাকে ব্যাপারটা বলতাম, ও তো কেঁদে কেটে অস্থির। আমাকে বলে কি, কাজল দিতে গিয়ে চোখে এরকম দেখাচ্ছে। একটা চোখে কাজল বেশি পড়েছে, একটায় কম পড়েছে। মা কি চোখে কাজল দিত? হ্যাঁ। শ্যামলা মেয়েদের যখন চোখে কাজল দেয় তখন অপূর্ব লাগে বাবা। হুম। এই যে মারিয়া সম্পর্কে তুমি জানতে চাচ্ছ, কেন? তোর মার সঙ্গে মেয়েটার মিল আছে কিনা তা জানার জন্যে। বাবা শোনো, তুমি এইসব জানতে চাচ্ছ কারণ মেয়েটার বিষয়ে আমার নিজের কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে। আমার অবচেতন মন সেই ইচ্ছা পূরণ করার জন্য তোমাকে নিয়ে এসেছে। হতে পারে। হতে পারে না, এটাই হলো ঘটনা। তুমি আমার নিজের তৈরি স্বপ্ন ছাড়া কিছু না। পুরো জগৎটাই তো স্বপ্ন রে বোকা। তুমি সেই স্বপ্নের ভেতরের স্বপ্ন। আমি এখন আর স্বপ্ন দেখতে চাচ্ছি না, আরাম করে ঘুমোতে চাচ্ছি। চলে যেতে বলছিস? হ্যাঁ, চলে যাও। তুই ঘুমো, আমি পাশে বসে থাকি।
কোনো দরকার নেই বাবা, তুমি বিদেয় হও। বাবা উঠে দাঁড়ালেন, বিষণ্ণ মুখে চলে গেলেন। তার পরপরই আমার ঘুম ভাঙল। মনটা একটু খারাপই হলো। বাবা আরো কিছুক্ষণ বিছানায় বসে থাকলে তেমন কোনো ক্ষতি হতো না। আমার বাবা তার পুত্রের জন্য বেশ কিছু উপদেশ বাণী রেখে গিয়েছিলেন, ব্রাউন প্যাকেটে মোড়া। সেই সব উপদেশ বাণীর ওপরে লেখা আছে কত বছর বয়সে পড়তে হবে। 18 বছর হবার পর যে উপদেশ বাণী পড়তে বলেছিলেন তা হলো, হিমালয়, তুমি অষ্টদশ বর্ষে পদার্পণ করিয়াছ, আমার অভিনন্দন। অষ্টাদশ বর্ষকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এই বয়সে নারী ও পুরুষ যৌবন প্রাপ্ত হয়। তাহাদের চিন্তা চেতনায় ব্যাপক পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফল শুভ যেমন হয়, মাঝে মাঝে অশুভও হয়। প্রিয় পুত্র, তোমাকে আজ আমি তরুণ তরুণীর আকর্ষণের বিষয়ে আমার দীর্ঘদিনের চিন্তার ফসল বলিতে চাই। মন দিয়া পাঠ করো। তরুণ তরুণীর আকর্ষণের সমগ্র বিষয়টাই পুরোপুরি জৈবিক। ইহা পশু ধর্ম। এই আকর্ষণের ব্যাপারটিকে আমরা নানানভাবে মহিমান্বিত করিবার চেষ্টা করিয়াছি। প্রেম নিয়া কবি সাহিত্যিকরা মাতামাতি করিয়াছেন, চিত্রকরা প্রেমিক প্রেমিকার ছবি অঙ্কন করিয়াছেন, গীতিকাররা গান রচনা করিয়াছেন, গায়করা সেই গান নানা ভঙ্গিমায় গাহিয়াছেন। প্রিয় পুত্র, প্রেম বলিয়া জগতে কিছু নাই। ইহা শরীরের প্রতি শরীরের আকর্ষণ। এই আকর্ষণ প্রকৃতি তৈরি করিয়াছেন যাহাতে তাহার সৃষ্টি বজায় থাকে। নরনারীর মিলনে শিশু জন্মগ্রহণ করিবে, প্রকৃতি সৃষ্টি বজায় থাকিবে। একই আকর্ষণ প্রকৃতি তাহার জৈবিক জীবজগতে তৈরি করিয়াছেন। আশ্বিন মাসে কুকুরের শরীর 2 দিনের জন্য উত্তপ্ত হয়। সে তখন কুকুরের সঙ্গে প্রায় উন্মত্ত আচরণ করে। ইহাকে কি আমরা প্রেম বলিব? প্রিয় পুত্র, মানুষ ভান করিতে জানে, পশু জানে না। এই একটি বিষয় ছাড়া মানুষের সঙ্গে পশুর কোনো তফাৎ নেই। যদি কখনো কোনো তরুণীর প্রতি তীব্র আকর্ষণ বোধ করো, তখন অবশ্যই তুমি সেই আকর্ষণের স্বরূপ অনুসন্ধান করিবে। দেখিবে আকর্ষণের কেন্দ্রবিন্দু তুচ্ছ শরীর। যেহেতু শরীর নশ্বর, সেহেতু প্রেমও নশ্বর। প্রিয় পুত্র, তোমাকে অনেক দূর যাইতে হইবে। ইহা স্মরণ রাখিয়া অগ্রসর হইও। প্রকৃতি তোমার সহায় হোক, এই শুভকামনা। আমার বাবা কি আসলেই অপ্রকৃতস্থ? কাদের আমরা প্রকৃতস্থ বলবো? যাদের চিন্তা ভাবনা স্বাভাবিক পথে চলে তাদের। যারা একটু অন্যভাবে চিন্তা করে তাদের আমরা আলাদা করে ফেলি, তা কি ঠিক? আমার বাবা তার পুত্রকে মহাপুরুষ বানাতে চেয়েছিলেন। তার ইচ্ছার কথা শোনা মাত্রই আমরা তাকে উন্মাদ হিসেবে আলাদা করে ফেলেছি। কোনো বাবা যদি বলেন, আমি আমার ছেলেকে বড় ডাক্তার বানাবো, তখন আমরা হাসি না, কারণ তিনি চেনা পথে হাঁটছেন। আমার বাবা তার সমগ্র জীবনে হেঁটেছেন অচেনা পথে। আমি সেই পথ কখনো অস্বীকার করিনি। স্বপ্ন আমাকে কাবু করে ফেলেছে। সকালবেলাতেই বিষণ্ণ বোধ করছি। বিষণ্ণতা কাটানোর জন্য কি করা যায়? মন আরো বিষণ্ণ হয় এমন কিছু করা, যেমন রূপার সঙ্গে কথা বলা। অনেকদিন তার সঙ্গে কথা হয় না। মন এখন বিষণ্ণ। রূপার সঙ্গে কথা বলার পরে মন নতুন করে বিষণ্ণ হবে। পুরনো বিষণ্ণতা এবং নতুন বিষণ্ণতায় কাটাকাটি হয়ে আমি স্বাভাবিক হব। তারপর যাব আজগর সাহেবের সঙ্গে দেখা করতে। তারপর কি? চিত্রলেখা নামের ওই বাড়িতে কি যাব? দেখে আসবো মারিয়াকে। অনেকবার টেলিফোন করলাম রূপাদের বাসায়। টেলিফোন যাচ্ছে, রূপাই টেলিফোন ধরছে, কিন্তু সে হ্যালো বলার সঙ্গে সঙ্গে লাইন কেটে যাচ্ছে। প্রকৃতি চাচ্ছে না আমি রূপার সঙ্গে কথা বলি। ফুপার বাড়িতে আজ উৎসব। বাদল তার কেরোসিন টিন ব্যবহার করতে পারেনি।
তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হয়েছে। খালেদা জিয়া পদত্যাগ করেছেন। দুই দলের মর্যাদা বহাল আছে। দুই দলই দাবি করছে তারা জিতেছে। দুই দলই বিজয় মিছিল বের করছে। সব খেলায় একজন জয়ী হন, অন্যজন পরাজিত হন। রাজনীতির খেলাতেই শুধুমাত্র দুটি দল একসঙ্গে জয়ী হতে পারে অথবা একসঙ্গে পরাজিত হয়। রাজনীতির খেলা বড়ই মজাদার খেলা। এই খেলায় অংশগ্রহণ তেমন আনন্দের না, দূর থেকে দেখার আনন্দ আছে। আমি গভীর আনন্দ নিয়ে খেলাটা দেখছি। শেষের দিকের খেলাটায় উৎসব ভাব এসে গেছে। ঢাকার মেয়র হানিফ সাহেব করেছেন জনতার মঞ্চ। সেখানে বক্তৃতার সঙ্গে গান বাজনা চলছে। খালেদা জিয়া তৈরি হয়েছেন গণতন্ত্র মঞ্চ নিয়ে। সেখানে গান বাজনা একটু কম, কারণ বেশিরভাগ শিল্পী জনতার মঞ্চে। তারা গান বাজনার অভাব বক্তৃতায় পুষিয়ে দেবার চেষ্টা করছেন। গণতন্ত্র মঞ্চ একটু বেকায়দা অবস্থায় আছে বলেই মনে হচ্ছে, তবে জমছে না। উদ্যোক্তারা যেন একটু বিমর্ষ। দুটি মঞ্চ থেকেই দাবি করা হচ্ছে আমরা ভারত বিরোধী। ভারত বিরোধিতা আমাদের রাজনীতির একটা চালিকা শক্তি হিসেবে উঠে আসছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে না। আমাদের স্বাধীনতার জন্য তাদের সাহায্য নিতে হয়েছিল। এই কারণে কি আমরা কোনো হীনমন্যতায় ভুগছি? শুধুমাত্র হীনমন্যতায় ভুগলেই এইসব জটিলতা দেখা দেয়। এই হীনমন্যতা কাটানোর জন্য প্রধান উপায় জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো। সবাই মিলে সেই চেষ্টাটা কি করা যায় না? আমাদের সারা দেশে অসংখ্য স্মৃতিস্তম্ভ আছে। যেসব ভারতীয় সৈন্য আমাদের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, তাদের জন্য আমরা কিন্তু কোনো স্মৃতিস্তম্ভ তৈরি করিনি। কেন করিনি? করলে কি জাতি হিসেবে আমরা ছোট হয়ে যাব? আমাদের কবি সাহিত্যিকরা স্বাধীনতা নিয়ে কত চমৎকার সব কবিতা, গল্প, উপন্যাস লিখলেন। সেখানে কোথাও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদানের কোনো উল্লেখ নেই। উল্লেখ করলে ভারতীয় দালাল আখ্যা পাবার আশঙ্কা। বাংলাদেশে এই রিস্ক নেওয়া যায় না। অন্য একটি দেশের স্বাধীনতার জন্য ওরা প্রাণ দিয়েছেন। এদের ছেলে মেয়ে স্ত্রীর কাছে অন্য দেশের স্বাধীনতা কোনো ব্যাপার না। স্বামীহারা স্ত্রী, পিতাহারা সন্তানদের অশ্রুর মূল্য আমরা দেব না? আমরা কি অকৃতজ্ঞ? বাংলাদেশের আদর্শ নাগরিক কি করবে? ভারতীয় কাপড় পরবে, ভারতীয় বই পড়বে, ভারতীয় ছবি দেখবে, ভারতীয় গান শুনবে। ছেলে মেয়েদের পড়াতে পাঠাবে ভারতীয় স্কুল কলেজে। চিকিৎসার জন্য যাবে বোম্বাই, ভ্যালোর এবং ভারতীয় গরু খেতে খেতে চোখ মুখ কুচকে কুচকে বলবে, শালার ইন্ডিয়া দেশটাকে শেষ করে দিল, দেশটাকে ভারতের খপ্পর থেকে বাঁচাতে হবে। আমাদের ফুপা মদের গ্লাস নিয়ে বিজ করে বললেন, বুঝলি হিমু, দেশটাকে ভারতের হাত থেকে বাঁচাতে হবে, এটা হচ্ছে রাইট টাইম। আমি বললাম, অবশ্যই। ইন্ডিয়ান দালাল দেশে যে কটা আছে সব কটাকে জুতা পেটা করা দরকার। আমি বললাম, অবশ্যই। দালালদের নিয়ে মিছিল করতে হবে, সবার গলায় থাকবে জুতার মালা। এত জুতা পাবেন কোথায়? জুতা পাওয়া যাবে, জুতা কোনো সমস্যা না, অবশ্যই। ফুপা অল্প সময়ে যে পরিমাণ মদ্যপান করেছেন তার জন্য বিপজ্জনক। তার আশেপাশে যারা আছে তাদের জন্য বিপজ্জনক। এই অবস্থায় ফুপার বলা প্রতিটি কথায় অবশ্যই বলা ছাড়া উপায় নেই। আমরা বসেছি ছাদে। বাদল আগুনে আত্মাহুতি দিচ্ছে না। এই আনন্দ সেলিব্রেট করা হচ্ছে। ফুপা মদ্যপানের অনুমতি পেয়েছেন। ফুপু কঠিন গলায় বলে দিয়েছেন, শুধু 2 পেগ খাবে, এর বেশি 1 ফোঁটাও না। খবরদার হিমু, তোর ওপরে দায়িত্ব, তুই চোখে চোখে রাখবি। আমি চোখে চোখে রাখার পরেও ফুপার এখন 7ম পেগ যাচ্ছে। তার কথাবার্তা সবই এলোমেলো, একটু হিক্কার মতো উঠছে। বমি পর্ব শুরু হতে বেশি দেরি হবে না। হিমু, জি ফুপা।
দেশটাকে আমাদের ঠিক করতে হবে হিমু। অবশ্যই। দেশ মাতৃকা অনেক বড় ব্যাপার। জি, ঠিকই বলেছেন। দেশ পিতৃকা হলে দেশটাকে রসাতলে নিয়ে গেলেও কোনো ক্ষতি ছিল না। দেশ পিতৃকা আবার কি? ফাদারল্যান্ডের বাংলা অনুবাদ করলাম। ফাদারল্যান্ড কেন বলছিস? মাতৃভূমি হলো জননী। জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। ফুপা, আর মদ্যপান করাটা বোধহয় ঠিক হচ্ছে না। খুব ঠিক হচ্ছে। তোর চেখে দেখার ইচ্ছা থাকলে চেখে দেখ, আমি কিছুই মনে করব না। এই সব ব্যাপারে আমি খুবই লিবারেল। আমার ইচ্ছা করছে না ফুপা। ইচ্ছা না করলে থাক। খেতে হয় নিজের রুচিতে, পড়তে হয় অন্যের রুচিতে, ঠিক না? অবশ্যই ঠিক। বুঝলি হিমু, দেশ নিয়ে নতুন করে এখন চিন্তা ভাবনা শুরু করতে হবে। ভারতের আগ্রাসন বিষয়ে সচেতন থাকতে হবে। আমি গম্ভীর গলায় বললাম, জাতীয় পরিষদে আইন পাশ করতে হবে যে কেউ ছেলে মেয়েদের ভারতে পড়তে পাঠাবে না, কারণ ভারতীয়রা আমাদের সন্তানদের ব্রেন ওয়াশ করে দিচ্ছে, তাই না ফুপা? ফুপা মদের গ্লাস মুখের কাছে নিয়েও নামিয়ে নিলেন। কঠিন কোনো কথা বলতে গিয়েও বললেন না, কারণ তিনি তার পুত্র বাদলকে ভর্তি করেছেন দার্জিলিংয়ের এক বিশ্ববিদ্যালয়ে। হিমু, জি ফুপা। রাজনীতি বাদ দিয়ে চল অন্য কিছু নিয়ে আলাপ করি। জি আচ্ছা, কি নিয়ে আলাপ করতে চান? আবহাওয়া নিয়ে কথা বলবেন? না। সাহিত্য নিয়ে কথা বলবেন ফুপা? গল্প উপন্যাস? আরে ধুত সাহিত্য। সাহিত্যের লোকগুলিও বাদ, এরা আরো বেশি বদ। তাহলে কি নিয়ে কথা বলা যায়? একটা কোনো টপিক বের করুন। ফুপা মদের গ্লাস হাতে নিয়ে চিন্তিত মুখে টপিক চিন্তা করতে লাগলেন। আমি ছাদে শুয়ে পড়লাম। আকাশে নাকি নতুন কি একটা ধূমকেতু এসেছে। হায়া কুতাকা, বেচারাকে দেখা যায় কি না। 9,000 বছর পরে সে একবার পৃথিবীকে দেখতে এসেছিল, এখন আবার দেখছে। আবারও আসবে 9,000 বছর পরে। 9,000 বছর পর বাংলাদেশকে সে কেমন দেখবে কে জানে। ধূমকেতু খুঁজে পাচ্ছি না। সপ্তর্ষি মণ্ডলের নিচেই থাকার কথা। উত্তর আকাশে সপ্তর্ষি মণ্ডল পাওয়া গেল। এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন হিসেবে জ্বলজ্বল করছে সপ্তর্ষি। ফুপা জড়ানো গলায় বললেন, কি খুঁজছিস হিমু? হায়া কুতাকাকে খুঁজছি। সে কে? ধূমকেতু। চাইনিজ ধূমকেতু নাকি? হায়া কুতাকার নামটা তো মনে হয় চাইনিজ। জাপানিজ নাম। ও আচ্ছা, জাপানিজ। একটা দেশ কোথায় ছিল, এখন কোথায় উঠে গেছে দেখ। ধূমকেতু ফেতু সব নিয়ে নিচ্ছে, আমরা কিছুই নিতে পারছি না। বঙ্গোপসাগরে তালপট্টি সেটাও চলে গেল। চলে গেল কিনা তুই বল হিমু। জি চলে গেছে। বেঁচে থেকে কি লাভ বল? বেঁচে থাকলে আনন্দ করা যায়, মাঝে মধ্যে মদ্যপানও করা যায়। এতে লিভারের ক্ষতি হয়। তা হয়, পরিমিত খেলে হয় না। পরিমিত খেলে লিভার ভালো থাকে। ফুপার কথা এখন আর আমি শুনছি না। আমি ধূমকেতু খুঁজছি। ধূমকেতু আমার মতো পরিব্রজক। সে শুধুই হেঁটে বেড়ায়,